ডারউইনে যখন প্রথম টেস্ট শেষ সারা পৃথিবীতে, তখন বাংলাদেশ বন্ধ না, আর হওয়াটাই স্বাভাবিক। আসলে যেই কাজটা ইংল্যান্ড সর্বশেষ 15 বছরে করতে পারে নাই, যেই কাজটা পাকিস্তান সর্বশেষ 31 বছর আগে করছে, যে কাজ শ্রীলঙ্কা আজও পর্যন্ত করতে পারে নাই, সেই কাজটা বাংলাদেশ তাদের দ্বিতীয় সফরে, মাঝখানে একটা 23 বছরের গ্যাপ, যখন অস্ট্রেলিয়া বাংলাদেশকে ডাকে নাই, সে লম্বা বিরতির পর যখন আসলে বাংলাদেশ সেখানে খেলার একটা সুবর্ণ সুযোগ পায় এবং এই সুযোগটাকে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না, এবং তাদেরকে একটা মুখ্যম জবাব কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা দিতে চায় এবং তারা দিতে সেটা সক্ষম হয়। চতুর্দিকে বাংলাদেশ বন্ধ না। আপনি যদি ব্রিটিশ গণমাধ্যমে দেখেন, আপনি যদি ভারতীয় গণমাধ্যম দেখেন, পাকিস্তানের গণমাধ্যম দেখেন, আফ্রিকান গণমাধ্যম দেখেন, সব জায়গায় একটাই কথা, বাঘের থাবায় কুপোকাত ক্যাঙ্গারু, যেই সর্বশক্তির দল, টেস্টে 1 নম্বর ব্যাটসম্যান র্যাঙ্কিং এ ট্রেভিস হেড, বোলিং র্যাঙ্কিং এ প্রায় 3-4 জন, লাতান নায়ান 10-এ, জস হেজিলউড 9 নম্বরে, তারপরে পেট কামিন্স আছেন 3-এ, স্টার্ক আছেন। তো সবকিছু মিলে এরকম একটা শক্ত প্রতিপক্ষের বিপক্ষে যখন আমরা জয় করব, এর আনন্দের রেশটা অনেক বেশি। যেরকমটা আসলে নাজমুল হোসেন শান্তকে সাংবাদিক সম্মেলনে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি জবাবটা এরকম ভাবে দিয়েছেন, পরিকল্পনাতে ছিল 5 দিন টেস্ট খেলবো, যেহেতু 4 দিন হয়ে গেছে, অবশ্যই ছেলেরা একটা দিন এনজয় করবে এবং খুব ভালোভাবে এনজয় করা উচিত। অবশ্যই সেটা হালাল এনজয়। সবকিছু মিলে একটা দারুণ ম্যাচ বাংলাদেশ আসলে কাটাইছে। এই ম্যাচে কারো একার পারফরমেন্স থেকেও দলগত পারফরমেন্সটা মুখ্য ছিল। সবকিছু মিলে দারুণ একটা সময় বাংলাদেশ পার করছে, যেখানে কারো একার পারফরমেন্স থেকে দলগত পারফরমেন্সটা বেশি উজ্জ্বল ছিল, একার ব্যক্তিগত পারফরমেন্স উজ্জ্বল ছিল। আমি যদি বলি, তানজিদ হাসান তামিম 100 করেন, হাসান মাহমুদ হচ্ছে 9টা উইকেট পান, এবাদত আলী ব্রেক থ্রো এনে দেন, তাসকিন আহমেদ ব্রেক থ্রো এনে দেন। সেকেন্ড ম্যাচে মেহেদী হাসান মিরাজ অসাধারণ বুদ্ধিদীপ্ত বল করে 5টা উইকেট নেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যে উইকেটটা ছিল সেটা হচ্ছে কি, স্টিভেন স্মিথ এবং অ্যালেক্স কেরি দুজনকে আউট করেন এবং ব্যক্তিগতভাবে রানের খাতায় 65+ রান করেন। সবকিছু মিলে সবার অবদান বেশি, যেহেতু অনেকগুলো নাম চলে আসছে, তাই এটাকে দলগত পারফরমেন্সই বলা যায়। তবে সবকিছুর আড়ালে কিন্তু নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি। শান্ত পাকিস্তানে রাওয়ালপিন্ডিতে যখন অধিনায়কত্ব করতে যায়, সেখান থেকে ধারাবাহিক জয়ে ফিরে আসে। তার মধ্যে যে একটা অ্যাটাকিং ক্যাপ্টেন্সি করার যে একটা সিমটম, লক্ষণ, এটা কিন্তু তখনই ধরা পড়ে যখন তার দলে তাকে হেল্প করার মতো ফাস্ট বোলার থাকে, জেনুইন ফাস্ট বোলার, যারা 140 ক্লিক্সে বল করে, নাহিদ রানা 150 ক্লিকে বল করে। সো এরকম স্ট্রং যখন পেস বোলিং অ্যাটাক তার দখলে থাকে, তখন কিন্তু সে অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন্সিটাই করবে, অ্যাগ্রেসিভ ফিল্ডিং সেট আপ করবে, তার অলওয়েজ মাইন্ডসেটে অ্যাগ্রেসিভনেস থাকবে। আপনি যদি দেখেন, একটা সময় বাংলাদেশ আসলে ফাস্ট বোলার থাকতো টোটাল টিমে একজন, ও যখন বল করতো শুরুর 2-3 ওভার 2 জন বা 3 জন স্লিপ নিয়ে বল করতো, 2 জন স্লিপ 1 জন গালি। তো সময়টা এরকম চেঞ্জ হয়েছে যে আসলে এখন অল্টারনেটিভ ফাস্ট বোলাররা, যারা মূল তারা না থাকলে অল্টারনেটিভ ফাস্ট বোলাররা বল করে 4 জন 5 জন স্লিপ, গালি, পয়েন্ট, কাভার এগুলো নিয়ে বল করে। আগে দেখা যেত যে 6-7 ওভার বল করার পর ফিল্ডারদেরকে নিচে নামে নিতে হইতো, বাট এখন এটা হয় না। শান্ত অলমোস্ট 25-30 ওভার পর্যন্ত খুব কাছাকাছি রাখেন, 15 ইয়ার্ড সার্কেলে রাখেন, 30 ইয়ার্ড সার্কেলে প্লেয়ারদেরকে রাখেন। কেন? কারণ তিনি সাহসটা বলারদের কাছ থেকে পান। ডিসিশন মেকিং এর বেলায় উনি, মিরাজ যেটা আসলে ওয়ানডে ক্রিকেটে করে, অনেক সময় একাই সিদ্ধান্ত নেয়, বিশেষ করে রিভিউর সময় আসলে কারোর ধার ধারে না। শান্ত টোটালি ভিন্ন, শান্ত টাইম নেয়, পরামর্শ করে, পরামর্শ করার পরে সে একটা সিদ্ধান্তে যায়। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় তার যে সহযোদ্ধা আছে তাদের কাছ থেকে সে সহযোগিতা নেয়। খুবই ইমপ্রেসিভ একটা জিনিস। শান্তকে নিয়ে আমরা অনেক ট্রোল করছি, অনেক সমালোচনা করেছি, ব্যক্তিগত আক্রমণ, বাংলাদেশ খারাপ করলে গালাগালিও করেছি। সো শান্তর আসলে এরকম টেস্ট ক্যাপ্টেন্সির নেতৃত্ব দেখার পর তার প্রেমে পড়া ছাড়া কোনো উপায় নাই। তার জন্য শুভকামনা জানানো, তার প্রশংসা করা। নাওয়াডেজ শান্ত আসলে যেভাবে ক্যাপ্টেন্সি করতেছে, আমার কাছে মনে হচ্ছে যেটা বিরাট কোহলির সাথে কম্পেয়ার করা যায়। বিরাট কোহলিকে আমি টেস্ট ক্রিকেটে এই ধরনের অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন্সি করতে দেখা গেছে। বিরাট কোহলি যখন ইন্ডিয়ার টেস্ট ক্যাপ্টেন ছিলেন, তখন বিরাট কোহলি অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন্সি করতেন। রান হওয়ার পরে অনেক সময় ঝুঁকি নিতেন, সামনে প্লেয়ার রাখতেন, আবার অনেক সময় তিনি সফল হইতেন, যে কাজটা এখন শান্ত করে থাকেন। সো শান্তর আসলে যেরকম একটা টাফ টাইম শান্ত পার করেছেন, আবার এখন এরকম একটা সময় পার করতেছেন যখন একদিকে তিনি একজন সফল ক্যাপ্টেনে পরিণত হচ্ছেন, একজন সফল ব্যাটার হিসেবে পরিণত হচ্ছেন। সবকিছু মিলে মানে একদম, আমি যদি বাংলা ভাষায় বলি, অধিনায়ক, সিনেমার নায়ক যেটাকে বলে, যে সবকিছু গুছিয়ে রাখে পর্দার স্ক্রিনে, ঠিক সেরকমটাই নাজমুল শান্ত করেন। ড্রেসিং রুম, খেলার মাঠ, যে কোনো সিদ্ধান্ত মেকিং এ শান্ত এখন প্রশংসার দাবিদার, নিঃসন্দেহে সে প্রশংসার দাবিদার। সো আমার কাছে মনে হচ্ছে শান্তর হাত ধরে বাংলাদেশ আসলে অনেক দূরে এগিয়ে যাবে, এবং এই টেস্টের ধরে পরবর্তী টেস্টে আমরা অন্তত ভালো করার চেষ্টা করবো। আমরা এখন অনেক প্রত্যাশা, চাপ নিতে চাই না, জাস্ট খেলাটাকে এনজয় করতে চাই। শান্ত যেটা বলছে যে 5 টেস্ট ম্যাচটা খেলার তাদের প্রথম টার্গেট, এবং 20টা উইকেট যদি প্রতিপক্ষরা নিতে পারে, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। সো আমরা আসলে আমাদের একেবারেই গা ভাসাতে চাই না, আমরা চাই পারফর্ম করে জিততে। আমরা চাই যে শান্ত আমাদেরকে পারফর্মের মাধ্যমে ধৈর্যের সাথে অস্ট্রেলিয়া একটা ইতিহাস রচনা করবে, যাতে করে অস্ট্রেলিয়া বাধ্য হয় আমাদেরকে পরবর্তীতে আবার কখনো সিরিজের জন্য ডাকতে।
এই যে এভাবে যেন আর অবহেলা না করে, এবং আমরা যদি বারবার সুযোগ পাই অবশ্যই আমরা আমাদের সত্য জানান দেবো। এবং আমরা যদি আমাদের পেস ব্যাটারি নাইটকে নিয়ে দিতে পারতাম, গল্পটা অন্যরকম হইতো। সেকেন্ড টেস্টে আসলে যেরকম সার্ফে খেলা হবে, যেরকম পিচে খেলা হবে, গাছ থাকবে, বাউন্স থাকবে, পেস থাকবে, আমি যতটুকু আজকে দেখলাম ইউটিউব ঘাটাঘাটি করে, সো এরকম একটা পিচে নাইট্রেনা খুবই ইফেক্টিভ হইতে পারতো, বাট আনফর্চুনেট যে নাইট্রেনা নাই। সো আমরা যদি সামনে আরো কখনো সুযোগ পাই অস্ট্রেলিয়া মাটিতে, নাহিদ আমার সাথে সফর করবে, এবং ইনশাল্লাহ আমরা আরো অস্ট্রেলিয়াকে চেয়ে বেশি বড় ধরনের চমক দিতে পারবো। সো শান্তর জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন, শান্তর জন্য বুকের গভীর থেকে ভালোবাসা, এবং পূর্বে যে বকাচরণ করছি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আর হোপ সো যে সামনে শান্ত বাংলাদেশকে আরো অনেক ভালো কিছু দিবে। শান্ত, ইউ আর গ্রেট, ইউর ক্যাপ্টেন্সি জাস্ট ফ্যান্টাস্টিক। এরকম এগ্রেসিভ ক্যাপ্টেন্সি চালায় যাও। ইউ আর লুকস লাইক বাংলাদেশের ট্রেভিস হেড।